আমি এর আগের দিন আফ্রিকা কবিতার প্লট এবং বিষয়বস্তু আলোচনা করা হয়েছে বা আলোচনা করেছি। আজকে আমি কবিতাটি লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তবে এর আগের দিন আমি কবিতাটির রচনাকাল বলেছিলাম 1936, কিন্তু সেটা হবে না, তার জন্য দুঃখিত। কবিতাটির রচনাকাল হচ্ছে 1937 সালের 8 ফেব্রুয়ারি। আমি বাংলা সাল থেকে ইংরেজি সালটা বের করতে গিয়ে আমার সেই ভুলটা হয়েছে, তার জন্য দুঃখিত। তো এবার আজকে আমরা চলে আসি আফ্রিকা কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনায়। আজকে আমরা কবিতাটি পড়ব। তবে আমার প্রিয় ছাত্রছাত্রীদের একটা বিশেষ অনুরোধ, এই ক্লাসটা চলাকালীন বা এই ভিডিওটি দেখার সময় পাশে টেক্সট বুক নিয়ে বসলে খুব ভালো হয়। আচ্ছা দেখো, কবিতার শুরুতেই আছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তাহলে উদ্ভ্রান্ত কথার অর্থ হচ্ছে উন্মাদ বা বিহ্বল বা এলোমেলো। তো উদ্ভ্রান্ত সেই আদিম যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে? অতি প্রাচীন যুগ, অর্থাৎ সেই উচ্চতর কার্বনিফেরাস যুগ। অর্থাৎ যখন ভূবিজ্ঞানী ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী মহাদেশীয় চলন তত্ত্ব অনুযায়ী আমাদের বর্তমান বিশ্বের যে ভূমির গঠন, মহাদেশের যে বিভিন্ন মহাদেশের গঠন, এই মহাদেশ গঠনের প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে, সেই উচ্চতর কার্বনিফেরাস যুগ, সেই যুগকে বলা হয়েছে উদ্ভ্রান্ত। কারণ সেই যুগের উদ্ভ্রান্ত কেন বলা হলো? কারণ সেই সময় আমাদের এই পৃথিবীর যে মূল ভূখণ্ড প্যানজিয়া, সেটি ভাঙা গড়া শুরু হলো। ভাঙা গড়ার মধ্য দিয়ে আমাদের ভূভাগ গঠনের প্রক্রিয়াটি শুরু হয়েছে, তাই সেই সময়টাকে উদ্ভ্রান্ত বলা হয়েছে। স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা বা ঈশ্বর। তো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি নিজেই অসন্তুষ্ট হয়ে পড়ছিল। কেন? যে স্রষ্টা তার সৃষ্টিকে নিজের মনের মতো করে গড়তে পারছিলেন না, বারবার ভাঙা গড়ার খেলা খেলছিলেন। তার সৃষ্টিকে বারবার ভাঙছিলেন আর গড়ছিলেন। অর্থাৎ সমুদ্র স্রোতে মূল ভূখণ্ড প্যানজিয়াকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। কোনো একটা খণ্ডের সঙ্গে কোনো একটা ভূখণ্ড জোড়া লেগে যাচ্ছিল, আবার কোনো একটা ভূখণ্ড থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। এইরকম ভাঙা গড়া চলছিল, মনের মতো ভূভাগটা গঠন হচ্ছিল না। তাই স্রষ্টা নিজেই নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছিলেন, কারণ ভূমিভাগটিকে ঠিকঠাকভাবে গড়তে না পারার জন্য নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিকে বারবার কে বিধ্বস্ত করছিল? স্রষ্টা, সৃষ্টিকর্তা। কেন বিধ্বস্ত করছিল? কারণ উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, অর্থাৎ উচ্চতর কার্বনিফেরাস যুগে যে ভূমিভাগ গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেই ভূমিভাগ গঠনের প্রক্রিয়ায় বারবার ত্রুটি হয়ে যাচ্ছিল, ভুল হয়ে যাচ্ছিল। তাই ভূমিভাগকে মনের মতো করে সুন্দর করে গড়ে তোলার জন্য সৃষ্টিকর্তা ঈশ্বর বারবার তার নিজের সৃষ্টিকে ভেঙে দিচ্ছিল বা বিধ্বস্ত করছিল। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ ধৈর্যহীন সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে সুনিপুণভাবে গড়ে তুলতে না পেরে নিজেই নিজের প্রতি অসন্তুষ্ট হচ্ছিলেন,
বারবার ভাঙছিলেন, গড়ছিলেন এবং তিনি ধৈর্যহীন হয়ে পড়ছিলেন। আর ধৈর্যহীন হয়ে তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন। কোনো একটা মানুষ যদি একই কাজ বারবার করে আর যদি না হয়, তাহলে সে নিজেই নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, ধৈর্যহীন হয়ে পড়ে। আর ধৈর্যহীন হয়ে পড়ে সে ঘন ঘন মাথা নাড়ে, আফসোস করে। ঠিক সেই মতো সৃষ্টিকর্তাও বারবার মাথা নাড়ছিলেন। ঠিক এমন সময় রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র কথার অর্থ হলো ভয়ঙ্কর, অর্থাৎ শিবের প্রলয় মূর্তিকে বলা হয় রুদ্র। তো শিব যখন প্রলয় মূর্তি ধারণ করেন, তখন তিনি সব কিছু ধ্বংস করলেন। শিব হচ্ছে রক্ষক এবং সংহারক দেবতা। তিনি এক রূপে মহাকাল মূর্তি ধারণ করে, রুদ্র মূর্তি ধারণ করে ধ্বংস করেন। আবার অন্য রূপে, সৃষ্টি রূপে তিনি আবার সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। তো শিব যখন প্রলয় মূর্তি ধারণ করে, শিব প্রলয় মূর্তি ধারণ করে যেমন দক্ষ রাজার যজ্ঞকে তছনছ করে দিয়েছিল, পার্বতীর মৃতদেহকে কাঁধে নিয়ে প্রলয় নাচনে মেতে উঠেছিল, সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেছিল, ঠিক সেই মতো শিবের মতো সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের প্রচণ্ড স্রোত। এখানে বাহু বলতে সমুদ্রের স্রোতকে বলা হয়েছে। মানব শরীরের ক্ষমতা, শক্তি হয়ে থাকে বাহুতে, তাই বলে বাহুবল। ঠিক তেমনি সমুদ্রের শক্তি তার স্রোতে। তাই শিবের মতো প্রলয় মূর্তি ধারণ করেছে সমুদ্রের স্রোত। তো শিবের প্রলয় মূর্তির মতো সমুদ্রের স্রোত কি করলো? প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচী অর্থাৎ পূর্ব দিক। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে বিচ্ছিন্ন করে দিল আফ্রিকাকে। আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম, পৃথিবীর পূর্ব প্রান্তে ছিল প্যানজিয়া, দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড, আস্তে আস্তে পশ্চিম দিকে সরতে শুরু করে। সমুদ্রের প্রচণ্ড স্রোত গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আফ্রিকাকে। তাই এখানে বলা হয়েছে প্রাচী অর্থাৎ পূর্ব দিক, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ প্যানজিয়া থেকে, প্যানজিয়ার দক্ষিণ, প্যানজিয়ার মানে দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিচ্ছিন্ন করে দিল আফ্রিকাকে। কে? রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ সমুদ্রের প্রচণ্ড স্রোত। তাই বলেছে প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। এখান থেকে কোশ্চিন হতে পারে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? তাহলে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কোথা থেকে? প্রাচী ধরিত্রীর বুক থেকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। বাঁধলে অর্থাৎ বেঁধে ফেললো, তোমাকে অর্থাৎ আফ্রিকাকে, বনস্পতির অর্থাৎ বনস্পতি বলতে বড় বড় গাছ, অর্থাৎ যে সমস্ত গাছ বনের প্রতি, অর্থাৎ বৃক্ষ, চিরহরিৎ বৃক্ষ। তো বনস্পতির নিবিড়, নিবিড় মানে ঘন, পাহারায় অর্থাৎ প্রহরায়। তো আফ্রিকাকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে সৃষ্টিকর্তা এমন এক জায়গায় বাঁধল, যেখানে চারিদিকে বিশাল সমুদ্র আর গোটা দেশটি ঘন অরণ্যের ঢাকা। ঘন অরণ্যের পাহারায় বন্দি করে, অর্থাৎ বেঁধে রাখলো কাকে? আফ্রিকাকে। কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ মানে খুবই কম, খুবই কম আলোর মধ্যে, অন্তপুরে মানে মধ্যে বা ভিতরে। যেহেতু আফ্রিকা দেশটি ঘন অরণ্যে ঢাকা, ঘন অরণ্যের আচ্ছাদনে ঢাকা, তাই সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, খুবই কম আলোয় প্রবেশ করতে পারে। তাই তাকে বলা হয়েছে কৃপণ আলোর অন্তপুরে। তাহলে এই প্রথম প্যারায় আমরা কি জানলাম? যে সৃষ্টির সে উষালগ্নে, অর্থাৎ উচ্চতর কার্বনিক প্রয়াস যুগে স্রষ্টা যখন ভূমিভাগ গঠনের প্রক্রিয়াটি শুরু করেছিল, তখন তার ভূভাগ গঠন, তার
নিজের মনের মতো অর্থাৎ সুনিপুণভাবে গড়ে তোলার জন্য সৃষ্টিকর্তা ভূমিভাগটাকে বারবার ভাঙছিল আর গড়ছিল, ভাঙছিল আর গড়ছিল। কিন্তু কোনোবারই ঠিকঠাক না হওয়ায় সে নিজের প্রতি নিজে অসন্তুষ্ট হয়ে পড়ছিল, তার সৃষ্টিকে বারবার ভাঙছিল আর গড়ছিল, আর এই ভাঙা গড়ার খেলায় সে নিজেই বারবার ধৈর্যহীন হয়ে ঘন ঘন মাথা নাড়ছিল। এমন সময় রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের প্রচণ্ড স্রোত পূর্ব দিকের এই মূল ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল। বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে এমন এক জায়গায় বাঁধলো যেখানে চারিদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, আর গোটা দেশটি ঘন অরণ্যের ঢাকা, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, খুবই কম আলোয় সেখানে প্রবেশ করতে পারে। তাহলে এই প্রথম প্যারা থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি একবার বলে দিচ্ছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ, কোন যুগকে উদ্ভ্রান্ত বলা হয়েছে? উদ্ভ্রান্ত বলা হয়েছে কেন? দ্বিতীয় কোশ্চেন, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টাকে সে নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছিল কেন? তৃতীয় কোশ্চেন, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, নতুন সৃষ্টিকে কে বারবার বিধ্বস্ত করছিল, কেন বিধ্বস্ত করছিল? চতুর্থ কোশ্চেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে কার অধৈর্যের কথা বলা হয়েছে? সে ঘন ঘন মাথা নাড়ছিল কেন? তারপরের কোশ্চেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? বাঁধলে তোমাকে, কাকে বাঁধার কথা বলা হয়েছে, তাকে কিভাবে বেঁধে বেঁধে ফেলা হয়েছে? এতগুলো কোশ্চেন এই প্রথম প্যারা থেকেই হতে পারে। এবার আমরা দ্বিতীয় প্যারায় আসি। সেখানে নিভৃত অবকাশে তুমি, সেখানে অর্থাৎ যেখানে সৃষ্টিকর্তা আফ্রিকাকে বেঁধে ফেলল সেখানে, তুমি বলতে এখানে আফ্রিকা, তো সেখানে নিভৃত, নিভৃত মানে নির্জন বা একাকী, অবকাশে মানে অবসর সময়ে বা ছুটির সময়ে। তো আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর নির্জনে একা একা কি করছিল? সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা একা একা নির্জনে অবসরে সংগ্রহ করছিল। কি সংগ্রহ করছিল? দুর্গমের রহস্য। দুর্গম, যেখানে গমন করা যায় না। তো যেখানে গমন করা যায় না সেখানে কিভাবে গমন করা যায় বা কিভাবে গমন করবে, সেই বিষয়গুলো একটু একটু করে আফ্রিকা জানছিল, সংগ্রহ করছিল, চেনার চেষ্টা করছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। আফ্রিকা চেনে নিচ্ছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ মানে যা বোধ করা যায় না বা যা বোঝা যায় না, সংকেত মানে চিহ্ন বা লক্ষণ। আমরা এর আগে বলেছি, এর আগের ক্লাসে বলেছি যে সারা বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার আলোকে সব থেকে আগে উন্নতি লাভ করেছে ইউরোপীয়রা। ইউরোপ মহাদেশের ইতালি, জার্মানি, ইংল্যান্ড, এই সমস্ত দেশ বিজ্ঞানের আলোয় নানা প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন করে তারা অনেক অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু আফ্রিকা সেই তুলনায় অনেক পিছিয়ে ছিল। একটু একটু করে সেই জল, স্থল, আকাশ, পথের সেই দুর্বোধ সংকেতগুলোকে জানার চেষ্টা করছিল, সংগ্রহ করছিল। কিভাবে জলপথে যাওয়া যায়, কিভাবে আকাশ পথে যাওয়া যায়, কিভাবে স্থল পথে যাওয়া যায়, এই বিভিন্ন সংকেত জানার, চেনার চেষ্টা করছিল। ধীরে ধীরে সে উন্নয়নের চেষ্টা করছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আচ্ছা, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, দৃষ্টির অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। আচ্ছা, যারা জাদু কাকে বলে? জাদুকররা, আমরা দেখেছি জাদুকররা তার মন্ত্রের বলে নানা অসম্ভবকে সম্ভব করে দেখায়।
কিন্তু সেই অসম্ভবকে সম্ভব বাস্তবে করে দেখায় না, সেটা বিজ্ঞানকে কাজে লাগিয়েই দেখায়। কিন্তু জাদুকররা মানুষের চোখে ধুলো দিয়ে, মানুষের চোখে ফাঁকি দিয়ে, মানুষের মানুষের দৃষ্টাতীত তাকে দৃষ্টির অতীত করে মানুষের চোখে ধুলো দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখায়। কোনো এক জাদুকর তার একটি ঝোলার মধ্যে অনেকগুলো কাগজ ভরলো, বললো গিনি গিনি ফু, গিনি গিনি ফু, টাকা হয়ে যায়। ঝোলার মধ্যে টাকা হয়ে গেল। কিন্তু বাস্তবে কি কাগজটি টাকা হলো? না। সেটা কি মন্ত্রের বলে কাগজটি টাকা হলো? না। সেই ঝোলার মধ্যে বা সেই থলির মধ্যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে সেখানে এমন এক ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কাগজটি ভিতরে থেকে যায় আর টাকাটা বেরিয়ে আসে, যেখানে আগে থেকে টাকাটা সেখানে স্থাপন করে রাখা ছিল। তো ঠিক সেরকম আফ্রিকার চেতনার অতীত মনে মন্ত্র জাগছিল, যে জাদুকররা যেমন মন্ত্রের বলে সব অসম্ভবকে সম্ভব করে দেখায়, আমরাও তেমন একদিন এই সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলব মন্ত্র বলে। সেই মন্ত্র জানার চেষ্টা করছিল তারা, অর্থাৎ এই জলপথ, স্থলপথ, আকাশপথ সমস্ত দুর্গম রহস্যগুলোকে আয়ত্তে নিয়ে আসা, জেনে নেওয়ার, চিনে নেওয়ার চেষ্টা সে করছিল। সেই সমস্ত অসম্ভবকে সম্ভব করার আফ্রিকা চেষ্টা করছিল। তাই এখানে বলেছে যে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তাহলে মন্ত্র জাগাচ্ছিল কে? কার মনে মন্ত্র জাগাচ্ছিল? তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ দৃষ্টির অতীত কার মনে? তোমার, অর্থাৎ আফ্রিকার। কোন মনে? চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল কে? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ কথার অর্থ হচ্ছে উপহাস বা ঠাট্টা বা রসিকতা করা। ভীষণ কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা বিভীষিকাময়। তো মানুষকে সাফল্যের শিখরে পৌঁছাতে হলে আগে ভিতরের অর্থাৎ মনের ভয়টাকে দূর করতে হবে। তাই আফ্রিকা এই জল, স্থল, আকাশ, দুর্গম সমস্ত রহস্যকে উন্মোচন করার জন্য সে শঙ্কাকে, ভয়কে দূর করার চেষ্টা করছিল, বিদ্রুপ করছিল, ঠাট্টা করছিল, উপহাস করছিল। কাকে? ভীষণকে, ভয়কে, ভয়ঙ্করকে, যে আমি আর তোমাকে ভয় পাই না, আমরা আস্তে আস্তে একদিন সাফল্য শিখরে পৌঁছাবই। বিরূপের ছদ্মবেশে, বিরূপ অর্থাৎ প্রতিপক্ষ, অর্থাৎ বিরুদ্ধে, ছদ্মবেশে অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে, আত্মগোপন করে, নিজের রূপকে গোপন করে আফ্রিকার তার যে আদিম রূপ সেটাকে গোপন করে সে আধুনিকতার অর্থাৎ নিজেকে উগ্র করে, উত্তেজিত করে বিভীষিকাময়, ভয়ঙ্করকে, শঙ্কাকে জয় করার চেষ্টা করছিল। ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা মানে ডর বা ভয়। ভয়কে হার মানাতে চাইছিল কে? আফ্রিকা, অর্থাৎ ভয়কে জয় করতে চাইছিল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আপনাকে উগ্র করে অর্থাৎ নিজেকে উগ্র করে, উগ্র মানে উত্তেজিত করে তোলা, রাগান্বিত করে তোলা। তা আফ্রিকা এই ভয়ঙ্করের বিরুদ্ধে, এই ভয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সে নিজেকে উগ্র করে তুলেছে বিভীষিকা অর্থাৎ ভয়ঙ্করের প্রচণ্ড মহিমায়। তাণ্ডব মানে প্রলয় নৃত্য, শিবের মতোই প্রলয় নৃত্যে অর্থাৎ ধ্বংস নৃত্যে, প্রলয় নাচে মেতে উঠেছে। তাণ্ডবের দুন্দুভি নাদে অর্থাৎ দুন্দুভি রণবাদ্য বা যুদ্ধের বাজনা বা যুদ্ধের ঢাক।
আগের যুগে যুদ্ধ শুরু হলে যুদ্ধের বাজনা বাজত, সেই বাজনা বাজার সাথে সাথে যুদ্ধ শুরু হতো। রণবাদ্য বাজিয়ে প্রতিপক্ষকে আহ্বান করা হয় যুদ্ধের জন্য। ঠিক তেমনি আফ্রিকাও এই শঙ্কাকে হার মানিয়ে সমস্ত দুর্গম রহস্যকে জানার জন্য, জল স্থল আকাশপথের সমস্ত রহস্যকে উন্মোচন করার জন্য সে ওই শঙ্কার সঙ্গে, ভয়ের সঙ্গে, বিভীষিকার সঙ্গে লড়াই করার জন্য সে নিজেকে উগ্র করে তাণ্ডবের দুন্দুভি নিনাদ বাজাচ্ছিল, অর্থাৎ যুদ্ধের বাজনা বাজাচ্ছিল। আচ্ছা, এবার এই দ্বিতীয় স্তবক থেকে কি কি কোশ্চেন হতে পারে এবার বলতেছি। সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? নিভৃত অবকাশে সে কি করছিল? মন্ত্র জাগাচ্ছিল। কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল? শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। কে শঙ্কাকে হার মানাতে চাইছিল? কেন? এবং কিভাবে সে শঙ্কাকে হার মানাতে চাইছিল? বাস, এতগুলো কোশ্চিন এখান থেকে হতে পারে। এবার আমরা তারপরের প্যারায় আসি। হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কথা অর্থাৎ ছায়া দ্বারা আবৃতা বা আবৃত। এখানে আফ্রিকাকে বলা হয়েছে ছায়াবৃতা। কেন? কারণ গোটা আফ্রিকা মহাদেশটি ঘন অরণ্যের ঢাকা, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সবসময় ছায়া বিরাজ করে, তাই তাকে বলা হয়েছে ছায়াবৃতা। দ্বিতীয় কারণ হচ্ছে যে আফ্রিকায় শিক্ষার আলো, জ্ঞানের আলো, প্রযুক্তিবিদ্যার আলো তখনও প্রবেশ করেনি, তারা অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, তাই তাদেরকে বলা হয়েছে ছায়াবৃতা। ছায়াবৃতা শব্দটি প্রয়োগ করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটি দুঃখসূচক অব্যয় ব্যবহার করেছেন, হায়। কেন এই হায় শব্দটি ব্যবহার করেছেন? কারণ আফ্রিকা দীর্ঘদিন ধরে অশিক্ষার অন্ধকারে, অশিক্ষার আড়ালে নিমজ্জিত ছিল। তার উপরে সেখানে প্রবেশ করেছে সাম্রাজ্যলোভী ইউরোপীয়দের দল। সেই সাম্রাজ্যলোভী ইউরোপীয়দের দ্বারা দীর্ঘদিন ধরে আফ্রিকা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। তাই সেই অপমানের ইতিহাস, সেই অপমানের কাহিনী শোনানোর আগেই সে দুঃখ করে, আফ্রিকার নাম উচ্চারণ করে আগেই দুঃখ করে হায় অব্যয়টি সে ব্যবহার করেছে। তা বলছে হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা, আগেকার দিনে বউরা মাথায় ঘোমটা দিত। ঘোমটা এমনভাবে দিত যে তার মুখ, শ্বশুর ভাসুর যাতে কেউ দেখতে না পায়। এখন সেই যুগ নেই। তো এখানে আফ্রিকা তার মানব রূপটিকে কালো ঘোমটার নিচে, অর্থাৎ কালো ঘোমটার আড়ালে আবদ্ধ করে রেখেছে। এখানে কালো ঘোমটা কাকে বলা হয়েছে? এই যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, গোটা দেশটি অন্ধকারে নিমজ্জিত, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই অন্ধকার বিরাজ করে, এটা একটা কালো ঘোমটা। দ্বিতীয় অর্থে আফ্রিকা অশিক্ষার আলে, সেখানে জ্ঞানের আলো, প্রযুক্তিবিদ্যার আলো, বিজ্ঞান আলো প্রবেশ করতে পারেনি, তাই অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, তাকেও কালো ঘোমটা বলা হয়েছে। তো সেই কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। কার মানবরূপ? আফ্রিকার মানবরূপ। কার কাছে অপরিচিত ছিল? বহির্বিশ্বের কাছে। বহির্বিশ্বের মানুষ আফ্রিকাকে চিনত না, জানত না, অর্থাৎ চিনলেও জানলেও তাকে উপেক্ষা করত। তাই বলেছে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। বহির্বিশ্বের মানুষ ওকে চিনত না, জানতো না এমন কোনো কারণ নয়, কিন্তু তাকে উপেক্ষা করত, অবহেলা করত।
আবিল দৃষ্টি অর্থাৎ ঘোলাটে দৃষ্টি বা ঝাপসা দৃষ্টিতে সবাই আফ্রিকাকে উপেক্ষা করে চলত, কেউ গুরুত্ব দিত না। একদিন এলো ওরা লোহার হাত করে নিয়ে। এলো ওরা, কারা এলো? ওই অসভ্য বর্বর সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা। কোথায় এলো? আফ্রিকায়। কি নিয়ে এলো? লোহার হাত করে নিয়ে এলো। অর্থাৎ ইউরোপীয়রা প্রযুক্তিবিদ্যা বিজ্ঞানে কত উন্নত, তারা সঙ্গে লোহার হাত কড়ি নিয়ে এসছে। এই লোহার হাত কড়ি শব্দটা প্রয়োগের মাধ্যমে বোঝানো হয়েছে তারা প্রযুক্তিবিদ্যায় কত উন্নত। তো এলো ওরা, অর্থাৎ ওরা বলতে কারা? অসভ্য বর্বর সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা। কি নিয়ে এলো? সঙ্গে লোহার হাত করে নিয়ে এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, আব্দুল মাঝির ছুচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার নেড়া। সেই আব্দুল মাঝির গল্পটায় আমরা দেখেছি একটি নেকড়ে বাঘ শিকারের কাহিনী। তো এই নেকড়ে বাঘ খুব হিংস্র, এর নখ খুব ধারালো, খুব তীক্ষ্ণ। এই তীক্ষ্ণ নখ, তো আফ্রিকার গহন অরণ্যে যে ভয়ঙ্কর পশু নেকড়ে বাঘ, তার নখ যত তীক্ষ্ণ, তার থেকে আরো বেশি তীক্ষ্ণ নখ কাদের? এই সাম্রাজ্যলোভী ইউরোপীয়দের। অর্থাৎ এরা নেকড়ে বাঘের চাইতেও আরো বেশি হিংস্র। তো নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, সত্যিকারের যে ইউরোপীয়দের নখ নেকড়ে বাঘের মতো বড় বড় থাকে তা নয়, এখানে তাদের হিংস্রতাকে বোঝানো হয়েছে যে নেকড়ে বাঘ যেমন হিংস্র, তার থেকে আরো বেশি হিংস্র হচ্ছে এই সাম্রাজ্যলোভী বর্বর ইউরোপীয়রা। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কাদের বলা হয়? যারা মানুষকে কৃতদাস বানিয়ে রাখে। এই সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা আফ্রিকার মানব সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ সব লুণ্ঠন করে নিয়ে গেছে। শেষমেশ তারা লোহার হাত করে নিয়ে আফ্রিকায় প্রবেশ করে মানুষকে ধরে ধরে নিজের দেশে তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর জন্য মানুষ ধরে নিয়ে যাওয়ার কাজে লেগেছে, তাকে কৃতদাস বানিয়ে নিজের দেশে কাজ করানোর কাজে। তাই তাদেরকে বলা হয়েছে মানুষ ধরার দল। এই মানুষ ধরার দল কারা? এই সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বে যারা অন্ধ, কারা অন্ধ? ইউরোপীয়রা। সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা তারা গর্বে অন্ধ, আত্ম অহংকারে অন্ধ। কারণ তারা পৃথিবীর সব থেকে পুরনো সভ্য জাতি এবং জ্ঞানে প্রযুক্তিবিদ্যার আলোকে তারা সব থেকে উন্নত। তারা সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্যের লোভ লালসাকে ছড়িয়ে দিয়েছে। আর তারা তাদের আত্ম অহংকারে, তাদের গর্বে তারা অন্ধ। কেমন অন্ধ? ওই আফ্রিকার সূর্যহারা আফ্রিকা, অর্থাৎ যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই সবসময় অন্ধকার বিরাজ করে। ওরা সূর্যের আলোর অভাবে অন্ধ বা অন্ধকার, আর এরা মানবিকতার দিক থেকে একেবারে অন্ধ, মনুষ্যত্বের দিক থেকে একেবারে অন্ধ, নগ্ন। এরা তার চেয়ে বেশি আরো অন্ধ। তাই কই বলেছে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ, এখানে সভ্য বলা হয়েছে ইউরোপীয় সাম্রাজ্য লোভীকে। ওরা নামে মাত্র সভ্য, কিন্তু ওদের লোভ, ওদের লালসা, ওদের মোহ বর্বরের মতো। বর্বর লোভ অর্থাৎ নির্মম লোভ। কি করলো? নগ্ন করলো। নগ্ন কথার অর্থ হচ্ছে উলঙ্গ বা মেলে ধরা বা প্রকাশ করা। তো ওরা আফ্রিকায় গিয়ে নগ্ন করলো, অর্থাৎ মেলে ধরলো, প্রকাশ করলো, দেখালো
তারা কত নির্লজ্জ, তারা কত অমানুষ। কিভাবে আফ্রিকা বাসীর উপরে নির্মম অত্যাচার, তাদের লোভকে, তাদের লালসাকে চরিতার্থ করার জন্য আফ্রিকা বাসীর উপরে নির্মম অত্যাচার চালালো, আর তাতে প্রকাশ পেল তাদের অমানুষতা, তাদের নির্লজ্জতা। তারা কত নির্লজ্জ, তারা কত বেহায়া, কত অমানুষ, সেটাই আফ্রিকায় গিয়ে দেখালো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দন, এখানে ভাষাহীন ক্রন্দন বলতে আফ্রিকার কান্নাকে ভাষাহীন ক্রন্দন বলা হয়েছে। ভাষাহীন ক্রন্দন অর্থাৎ বোবা কান্না, নিশ্চুপ কান্না, নীরব কান্না, যা আরো বেশি যন্ত্রণাদায়ক। তো আফ্রিকার এই ভাষাহীন ক্রন্দন, বাষ্পাকুল মানে চোখের জল, অরণ্য পথে অর্থাৎ আফ্রিকার যে ধুলো ধূসরিত পথ, সেই ধুলো ধূসরিত পথে আফ্রিকার এই নীরব কান্নায়, বোবা কান্নায় তাদের চোখে জল ঝরল। তাদের অত্যাচারে অর্থাৎ সাম্রাজ্যলোভী ইউরোপীয়দের অত্যাচারে তাদের বুকের রক্ত ঝরল, আর সেই বুকের রক্তে আর তাদের চোখের জলে আফ্রিকার ধুলো ধূসরিত পথ কাদায় পরিণত হলো। তাই কবি বলেছে যে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু অর্থাৎ ডাকাত, এখানে ডাকাত বলা হয়েছে সাম্রাজ্যলোভী ইউরোপীয়দেরকে, যারা আফ্রিকার বনজ সম্পদ, খনিজ সম্পদ, মানব সম্পদকে লুট করে নিয়ে এসছেন নিজের দেশে। সেই দস্যু, সেই ডাকাত, তাদের পায়ের তলায় বিভৎস কাদার পিণ্ড। বিভৎস মানে ভয়ঙ্কর, কদর্য। কাদার পিণ্ড মানে কাদার ঢিলা বা কাদার পিণ্ড, হ্যাঁ কাদার ঢিলা বা ঢিবি বা স্তর, কাঁটা লাগা। অর্থাৎ কবি আর একবার প্রমাণ দিলেন যে ইউরোপীয়রা প্রযুক্তিবিদ্যার দিক থেকে কত উন্নত, বিজ্ঞানে কত উন্নত। তারা যে পায়ে জুতো পরে আছে, কাঁটা লাগা জুতো। এই দস্যু পায়ের কাঁটা লাগা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। সেই কাদায়, যেই কাদায় আফ্রিকাবাসীর রক্ত লেগে আছে, আফ্রিকাবাসীর চোখের জল লেগে আছে, সেই কাদায় ইউরোপীয়রা লাথি মারল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার ইতিহাসে চির কলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে গেল। কারা লাগিয়ে দিয়ে গেল? ইউরোপীয়রা। সেই দাগ একদিন হয়তো বৃষ্টির জলে ধুয়ে মুছে চলে যাবে, কিন্তু আফ্রিকার ইতিহাসে সেই কলঙ্কিত অধ্যায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাসের পাতা থেকে সেই চির কলঙ্কের দাগ কোনদিন মুছবে না। তাই কবি বলেছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার অপমানিত ইতিহাসে? আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরকলঙ্কের দাগ লাগিয়ে দিয়ে গেল ইউরোপীয়রা। আফ্রিকাবাসীর উপরে যখন এইভাবে নির্মম অত্যাচার চলছে, কাদের দ্বারা? সাম্রাজ্যলোভী ইউরোপীয়দের দ্বারা। ঠিক সেই সময় সমুদ্রের অন্য পারে অর্থাৎ ইউরোপের দেশগুলিতে পরিস্থিতি কেমন ছিল সেদিকেও কবি একবার দৃষ্টি নিক্ষেপ করেছেন। কারণ যারা অসহায়, আফ্রিকাবাসী যারা অসহায়, যারা নির্দোষ, তারা রাত দিন ইউরোপীয়দের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর অন্যদিকে যারা সাম্রাজ্য লোভী, যারা অত্যাচারী শাসক, তাদের দেশের পরিস্থিতিটি কেমন সেদিকে একবার কবি দৃষ্টি নিক্ষেপ করে বলেছেন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় অর্থাৎ ইউরোপ মহাদেশের দেশগুলিতে ঠিক সেই সময় তাদের পাড়ায় পাড়ায় কি হচ্ছিল? মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে
অর্থাৎ সকাল সন্ধ্যায় দয়াময় ঈশ্বর দেবতার নামে সেখানে মন্দিরে পুজো হচ্ছে, পুজোর ঘন্টা বাজছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। ইউরোপ মহাদেশের শিশুরা তাদের মায়ের কোলে নির্ভয়ে খেলছে, ঘুমাচ্ছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আর ইউরোপ মহাদেশের শিব সত্য সুন্দরের পূজারী কবিরা, অর্থাৎ কবিদের সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। তারা সুন্দরের আরাধনায় রত, তারা সাহিত্য রচনায় রত, তারা গান বাঁধতে ব্যস্ত। অর্থাৎ ইউরোপ মহাদেশে শান্তি বজায় আছে। যারা নির্দোষ আফ্রিকাবাসী, তারা সকাল সন্ধ্যা দয়াময় দেবতার নামে পুজো করতে পারছে না, কারণ সকাল সন্ধ্যা রাত নির্যাতিত হচ্ছে। আর যারা নির্যাতন চালাচ্ছে, তাদের দেশের মানুষ সকাল সন্ধ্যা নির্ভয়ে দয়াময় দেবতার নামে পুজো করছে। আফ্রিকার শিশুরা মায়ের কোলে নির্ভয়ে ঘুমাতে পারছে না তাদের অত্যাচারে। ইউরোপের শিশুরা নির্ভয়ে মায়ের কোলে খেলছে, ঘুমাচ্ছে। আফ্রিকাবাসী সুন্দরের আরাধনা করতে পারছে না। আর যারা সাম্রাজ্যলোভী, তাদের দেশের কবিরা সুন্দরের আরাধনা করছে। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য কবিকে ব্যথিত করেছে। এই প্যারা থেকে কি কোশ্চেন হতে পারে আমি একবার বলে দিই। হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, হাই শব্দটি প্রয়োগের কারণ কি? অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার মানব রূপ অপরিচিত ছিল, কেন? এলো ওরা লোহার হাত করে নিয়ে। ওরা বলতে কাদর বোঝানো হয়েছে, লোহার হাত করে নিয়ে আসার কারণ কি? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। কাদের নখের কথা বলা হয়েছে, তাদেরকে নেকড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কেন? এলো মানুষ ধরার দল। কাদের মানুষ ধরার দল বলা হয়েছে, কেন? নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। কারা নির্লজ্জ অমানুষতা নগ্ন করলো, কিভাবে? পঙ্কিল হলো ধুলি। কোথাকার ধুলি পঙ্কিল হলো, কিভাবে পঙ্কিল হলো? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসে, কারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল? সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়। সমুদ্র পাড়ে বলতে কোন জায়গা বোঝানো হয়েছে? সেই মুহূর্তে তাদের পাড়ার পরিস্থিতিটা কি, নিজের ভাষায় লেখো। এতগুলো কোশ্চেন এখান থেকে হতে পারে। এবার আমরা চলে আসছি লাস্ট প্যারায়। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, অর্থাৎ কবি যখন কবিতা লিখছেন সেই বর্তমান সময়কে বলা হয়েছে আজ। যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলিতে, দিগন্ত অর্থাৎ দিকের অন্তে অর্থাৎ শেষ প্রান্তে, পশ্চিম দিগন্তে প্রদোষকাল। প্রদোষ কথার অর্থ হচ্ছে সন্ধ্যা। তো প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, অর্থাৎ কোনো এক জায়গা দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা, সন্ধ্যা কিসের পূর্বাভাস দেয়? রাতের। ঠিক তেমনি রাতকে তুলনা করা হয় ধ্বংস অর্থাৎ যুদ্ধের সঙ্গে। যুদ্ধ শুরুর ঠিক প্রাক মুহূর্ত অর্থাৎ ধ্বংসের ঠিক প্রাক মুহূর্তকে বলা হয় সন্ধ্যা। আর যুদ্ধহীন শান্তিপূর্ণ সমাজকে বলা হয় দিন। তো পাশ্চাত্যের দেশগুলিতে ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে আফ্রিকাবাসীর উপরে নির্যাতন চালিয়ে অত্যাচার করে আফ্রিকাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কোন একটা মানুষের উপর যদি কোনো একজন নির্মম অত্যাচার চালিয়ে যায় আর সেই যে সব মুখ বুজে সহ্য করে থাকে, তাহলে সেখানে কোনো কোনো সময় থাকে না। আর অত্যাচারিত ব্যক্তি যখনই প্রতিবাদ করবে তখনই কি হবে? তাণ্ডবের সৃষ্টি হবে, লড়াইয়ের সৃষ্টি হবে।
তাই আফ্রিকাবাসী আস্তে আস্তে ধীরে ধীরে সেই দুর্গম রহস্য, জল স্থল আকাশ প্রদেশের দুর্বল সংকেতগুলোকে চিনে ফেলেছে। আস্তে আস্তে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। তারা অন্ধকারে নিমজ্জিত হতে চায় না। তাই পাশ্চাত্যের দেশগুলির মধ্যে একটি ঘন অন্ধকার ঘনিয়ে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ধ্বংসের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর সেই আসন্ন ধ্বংসের, আসন্ন যুদ্ধের প্রাক মুহূর্তটাকে বলা হয়েছে প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যাকাল। ঝড় শুরু হওয়ার আগে যখন প্রচণ্ড জোরে বাতাস বয়, তখন সেই বাতাসে অনেক ধুলি নুড়ি কাকর বালি থাকে। সেই বাতাসে মানুষের শ্বাস রোধ হয়ে আসে, শ্বাস রোধ হয়ে যায়। তাহলে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। তো এই যে আসন্ন ধ্বংসের যে প্রাক মুহূর্ত, অর্থাৎ ঝড়, এখানে যুদ্ধ বা লড়াই বা ধ্বংসকে বলা হয়েছে ঝড়, ঝঞ্ঝা বাতাস, তার প্রাক মুহূর্ত অর্থাৎ সন্ধ্যাকাল। সেই সময় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, দিনের বেলা পশুরা জঙ্গলে বা অন্ধকারে লুকিয়ে থাকে, জঙ্গলের মধ্যে। রাত হলে অন্ধকার ঘনিয়ে আসলে সেই পশুরা সেই গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসে। তেমনি আফ্রিকার যখন ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে পাশ্চাত্যের দেশগুলির মধ্যে, একটা যুদ্ধের সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে সেই গুপ্ত গহ্বর, গোপন গহ্বর থেকে পশুরা বলতে নর পশু সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কি করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ অর্থাৎ যা শুভ নয়, অর্থাৎ খারাপ ভাষায়, বাজে ভাষায়, শ্রুতি কটু ভাষায় সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা ঘোষণা করলো। কি ঘোষণা করলো? দিনের অন্তিম কাল, দিনের শেষ কাল, অর্থাৎ দিন শেষ, রাত ঘনিয়ে আসবে, অর্থাৎ ধ্বংস। তারা হুঙ্কার দিল কাদেরকে? আফ্রিকাবাসীকে শেষ করে দেওয়ার, অন্ধকারে পর্যবসিত করে দেওয়ার হুঙ্কার দিল, ঘোষণা করল। ঠিক সেই মুহূর্তে কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন। যুগান্তের কবি বলতে কাকে বোঝায়? একটা যুগের শেষ, অর্থাৎ যুগের অন্তের যে কবি, তাকে বলা হয় যুগান্তের কবি। আর অন্য একটা যুগের শুরু হবে, ঠিক সেই মতো কবি যুগান্তের কবি। তো এখানে যুগান্তের কবি বলতে কবির কল্পিত কবি। এই কবি কবির সকল্পিত, কবি নিজেও হতে পারে বা অন্য কোনো কবিও হতে পারে। কবিরা হয় সত্য শিব সুন্দরের পূজারী, শান্তির পূজারী। তারা যুদ্ধ চায় না, ধ্বংস চায় না, তারা চায় শান্তিপূর্ণ পৃথিবী। তাই এই আসন্ন ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে, পাশ্চাত্যের দেশগুলিকে রক্ষা করতে পারে একমাত্র যুগান্তের কবি। কারণ এই বর্বর অসভ্য সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা কখনো আফ্রিকার কাছে ক্ষমা চাইবে না, কারণ তারা আত্মগর্বে অন্ধ। তারা ক্ষমা চাইবে না, কারণ তারা দোষী। যে দোষ করে সে নিজের দোষ বুঝতে পারে না, অর্থাৎ যে ভুল করে সে নিজের ভুল বুঝতে পারে না। ভুল বুঝতে পারলে সে ভুলটা কোনোদিন করবে না। তাই ওই সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা তো কোনোদিন ক্ষমা চাইবে না। আর ক্ষমাই পারে আসন্ন ধ্বংসের হাত থেকে, আসন্ন যুদ্ধের হাত থেকে পাশ্চাত্যের দেশগুলিকে বাঁচাতে, রক্ষা করতে, শান্তি প্রতিষ্ঠা করতে। তাই তাদের হয়ে, সাম্রাজ্যলোভী শাসকদের হয়ে শিব সত্য সুন্দরের পূজারী, শান্তির পূজারী যুগান্তের কবিকে কবি আহ্বান করেছেন আফ্রিকার দুয়ারে দাঁড়িয়ে ওই সাম্রাজ্য লোভীদের হয়ে ক্ষমা করো, এই পুণ্য বাণীটি শোনানোর জন্য। আর আফ্রিকা ক্ষমা করলে আসন্ন ধ্বংসের হাত থেকে পৃথিবী বাঁচবে। তাই কবি বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে
আসন্ন সন্ধ্যার, অর্থাৎ যে ধ্বংস ঘনিয়ে আসছে, যে যুদ্ধ ঘনিয়ে আসছে বা যে অন্ধকার ঘনিয়ে আসছে, তার প্রাক মুহূর্তে যে শেষ আলোটুকু, ক্ষীণ আলোটুকু আছে, শেষ রশ্মিপাতে, অর্থাৎ শেষ আলো, দিনের শেষ অন্তিম আলো, অর্থাৎ সন্ধ্যার শেষ লাল রশ্মির আভা, যেটুকু সময় আছে ঠিক সেই মুহূর্তে এসে দাঁড়াও। এই যুদ্ধ যুদ্ধ লাগবো লাগবো পরিবেশ এর বা ধ্বংস হব হব পরিবেশ এর ঠিক প্রাক মুহূর্তে এসে তুমি দাঁড়াও কোথায়? মানহারা মানবী, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, দাঁড়াও ওই মানহারা মানবী আফ্রিকার দুয়ারে। এখানে আফ্রিকাকে বলা হয়েছে মানহারা মানবী কেন? কারণ আফ্রিকার সম্মান নিয়ে, আফ্রিকার মান নিয়ে ছিনিমিনি খেলেছে কারা? এই সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা, বর্বররা। তাদের সম্মান হানি ঘটেছে, তাই আফ্রিকাকে বলা হয়েছে মানহারা মানবী। ওই মানহারা মানবী আফ্রিকার দুয়ারে গিয়ে দাঁড়াতে বলেছে কাকে? যুগান্তের কবিকে। এই যুগান্তর কবি কি করবে? এই হিংসাত্মক যুগের পরিসমাপ্তি ঘটাবে। এই হিংসাত্মক যুগের পরিসমাপ্তি ঘটিয়ে শান্তিপূর্ণ যুগের সূচনা করবে। তাই কবি সকল্পিত এই যুগান্তের কবি আহ্বান করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, ক্ষমা চাইবার জন্য, ওই সাম্রাজ্যলোভী ইউরোপীয় বর্বরদের হয়ে আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে যাওয়ার জন্য। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। আফ্রিকার দুয়ারে দাঁড়িয়ে গিয়ে বলো ক্ষমা করো, ক্ষমা করো, কারণ ক্ষমাই পারে শান্তি প্রতিষ্ঠা করতে, আসন্ন ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে, পাশ্চাত্যের দেশগুলিকে বাঁচাতে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কারণ সাম্রাজ্যলোভী ইউরোপীয়রা তারা হিংস্র প্রলাপ, অশুভ ভাষায়, হিংসাত্মক ভাষায়, অর্থাৎ যা শুভ নয় তাই অশুভ, সেই হিংস্র প্রলাপ, প্রলাপ মানে ভুল বাঁকা গালিগালাজ করা, হুমকি দেওয়া, তারা তাদের নানা ধরনের এই হুমকি, উচ্চ বাক্য, তাদের প্রলাপ, তাদের হিংস্রতা বা হিংসামূলক বাক্যের মাঝে যদি একবার তুমি গিয়ে বলতে পারো ক্ষমা করো, তাহলে ওই ক্ষমা করো শব্দটাই হবে তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আর এই পুণ্যবাণী শোনানোর প্রয়োজন হয়ে পড়েছে কেন? আসন্ন ধ্বংস, আসন্ন অন্ধকার, আসন্ন যুদ্ধের হাত থেকে পৃথিবী রক্ষা করার জন্য। কারণ পুণ্যবাণী অর্থাৎ ক্ষমাই পারে একমাত্র ধ্বংসের হাত থেকে, যুদ্ধের হাত থেকে, অন্ধকারের হাত থেকে, অর্থাৎ অশান্তির, হিংসার অন্ধকার দূর করে শান্তির আলোয় নিয়ে আসতে পারে একমাত্র ক্ষমা। ক্ষমা হচ্ছে মানুষের একটি মহৎ গুণ। এই গুণের দ্বারা যে কোনো মানুষ যে কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তাই কবি আফ্রিকার দুয়ারে দাঁড়িয়ে ক্ষমা করে এই পুণ্যবাণীটি শোনাতে বলেছে। শেষ প্যারা থেকে কি কোশ্চিন হতে পারে আমি একবার বলে দিই। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল বলতে কি বোঝানো হয়েছে? পশ্চিম দিগন্তে প্রদোষকাল উপস্থিত হওয়ার কারণ কি? যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশু কাদের বলা হয়েছে, কেন তাদের পশু বলা হয়েছে? তারা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে কি করলো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। কারা দিনের অন্তিম কাল ঘোষণা করলো? কিভাবে? এসে যুগান্তের কবি, যুগান্তের কবিকে, যুগান্তের কবিকে আহ্বান করেছেন কেন? দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। কবি কাকে কেন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন? মানহারা মানবী কাকে বলা হয়েছে? সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি? পুণ্যবাণী উচ্চারণের প্রয়োজন হয়ে পড়েছে কেন? এতগুলো কোশ্চিন হতে পারে। তোমরা সবাই বাড়িতে কবিতার লাইন বাই লাইন পড়ো, বোঝার চেষ্টা করো। যদি কারো কোনো লাইনে কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, যদি বুঝতে না পারো, তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর 9851035094, এই নম্বরে প্রশ্ন বা কোনো
লাইন যদি বুঝতে না পারো বা কোনো শব্দের অর্থ যদি বুঝতে না পারো বা কোনো প্যারা যদি বুঝতে সমস্যা হয়, আমাকে এই নম্বরে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে, এই নম্বরে আমাকে লিখে পাঠাবে। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর বাড়িতে এমনি সময় না কাটিয়ে বইকে বন্ধ করে বইয়ের সাথে রাত দিন গল্প করো। ভালো থেকো সবাই। কি খবর, এরকম কেন হয়ে গেছে কখন কখন? এই তো এটা উঠা আছে, কি উঠা আছে এটা? Internal storage is running low and performance is declining. তোমার ভর্তি হয়ে গেছে মনে হয়। দাঁড়া দাঁড়া, প্রসিড টু ক্লিন আপ। কিছু মানে ডিলিট করতে বলছে, ডিলিট জায়গাটা খালি করতে বলছে। ক্লাস করা আমার বেকার ফালতু হলো নাকি গো? না, তোমার আমি দেখেছি যে তখন চলছিল যখন 30 মিনিট হয়েছে, যেটুকু হয়নি আবার তুমি করে দেবে।